রিক্সা ভূত। আশা করি এই গল্পটাও আপনাদের ভালো লাগবে। তো আমি গল্পটি শুরু করছি। একদিন এক রিক্সাওয়ালা একটি ভূতের গল্প বলছিল। গল্পে আমি মজা পাচ্ছি না জেনেও রিক্সাওয়ালা গল্প চালিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের একটাই সমস্যা, এরা অন্যের মেজাজ বুঝতে চায় না। আমি হালকা শীতে জমে যাচ্ছিলাম। শরীরটা তাতিয়ে নিতে রাগটা কতক্ষণ স্থায়ী করার ইচ্ছে হলো। গলায় একটু বাড়তি জোর দিয়েই বললাম, ভূত হলো মানুষের তৈরি ফালতু একটা জিনিস। আমাদের খেয়ে পরে কাজ নেই দেখে তাকে নিয়ে মজার মজার গল্প বানাই। রিক্সাওয়ালা চমকে উঠে বলল, ভাইজান কি বলেন? ভূতের কথা তো কোরআনেও আছে বলে শুনেছি। আমি বললাম, শোনেন, আমি বিজ্ঞানের ছাত্র। বিজ্ঞান এসব অযৌক্তিক বিষয় স্বীকার করে না। বিজ্ঞান খোঁজে বাস্তবতা। আমার কথা মনে হয় তার কান পর্যন্ত পৌঁছল না। সে নাক টানার মতো শব্দ করে বলল, ভাইজান, আমার ছোটবেলার একটা গল্প আছে। ভয়ঙ্কর ভূতের গল্প। আমি এক বাড়িতে কামলা থাকতাম। সেই বাড়িতে অনেকগুলো গরু ছিল। সেগুলো পাহারা দিতে রাতে আমাকে গোয়ালে থাকতে হতো। এক রাতে অদ্ভুত ঘটনা ঘটল। রিক্সাওয়ালা একটু বিরতি দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে বলল, ভাইজান, গল্পটা বলবো। আমার আর উত্তর দিতে হলো না। সালামের দোকানে এসে গেছি। হারিকেনের স্বল্প আলোতে দোকানটা দেখতে পেলাম। সারা শরীরে একটা আলোড়ন বয়ে গেল। বাড়ি ছেড়ে দূরে থাকা প্রত্যেকটা মানুষেরই এমনটা হয়। নিজের গ্রামের ঘাসের উপর চোখ পড়তেই পুরো শরীর শীতল হয়ে যায়। আমি হাঁটুর ওপর থেকে ব্যাগটা হাতে নিয়ে নামার প্রস্তুতি নিলাম। রিক্সাওয়ালা ততক্ষণে তার সিট থেকে নেমে আয়েশ করে মাটিতে দাঁড়িয়েছে। আমি পকেট থেকে মানিব্যাগটা বের করে নিচু হলাম। হারিকেনের আলোতে 2টা 20 টাকার নোট বের করে রিক্সাওয়ালার সামনে বাড়িয়ে বললাম, চাচা, টাকাটা নিন। ভাড়া তো 20 টাকা, আরো 20 টাকা বাড়িয়ে দিলাম। এই রাতের বেলা আপনি অনেক উপকার করেছেন। অনেকক্ষণ হাত বাড়িয়ে থাকার পরও রিক্সাওয়ালা টাকা নিচ্ছে না দেখে ভালো করে সামনে তাকাতেই চমকে উঠলাম। রিক্সাওয়ালা নেই। বাড়ি ফেরার উত্তেজনায় এতক্ষণ খেয়ালই করিনি সেটা। আশেপাশে ভালো করে তাকিয়ে কাউকে না দেখে জোরে হাঁক দিলাম, চাচা, কোথায় গেলেন? কোনো সাড়া শব্দ নেই। মাথায় কিছুই ঢুকলো না। সেকেন্ডের মধ্যেই পালালো কোথায় লোকটা। হুট করে মনে হলো হয়তো পাশেই কোথাও বাথরুম করতে বসেছে। রিক্সাওয়ালারা এমনই। কিছুক্ষণ রিক্সা চালিয়ে কোথাও থামলেই এদের বাথরুম পায়। আরো 2 মিনিট অপেক্ষা করেও রিক্সাওয়ালাকে যখন পেলাম না তখন মাথায় এল, তার বাড়ি তো কাছেই, কাল সকালে বাড়ি গিয়েই টাকাটা দেয়া যাবে। সকালে ঘুম ভাঙতেই বের হলাম। মনসুর চাচাকে দ্রুত ধরতে হবে। টাকাটা দিয়ে কালো রাতের কাণ্ডটা সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। দীর্ঘদিন বাইরে থেকে বাড়ি এসে রাস্তায় বেরোলেই এলাহি কাণ্ড হয়ে যায়। বন্ধুরা দৌড়ে আসে দেখা করতে। আজও তার ব্যতিক্রম হলো না। সবার সাথে কুশল বিনিময় শেষ করতে করতে ঘড়িতে দেখি 9টা বেজে গেছে। দ্রুত যাওয়া দরকার। রিক্সাওয়ালারা সাধারণত এত বেলা পর্যন্ত বাড়িতে থাকে না। প্রায় 15 মিনিট খোঁজার পর মনসুর চাচার বাড়ি পেয়ে গেলাম। বাড়ির সামনে কেউ নেই। কয়েকবার ডাকও দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ এলো না। এবার গলায় হালকা শব্দ করে ভেতরে ঢুকে গেলাম। উঠোনে আসার পর রান্নাঘর থেকে এক শুকনো পাতলা মহিলা বেরিয়ে এলেন। অনুমান করতে ভুল হলো না, ইনি মনসুর চাচার বউ। মহিলা সামনে এসে দাঁড়াতেই বললাম, চাচা কোথায়? কি কাণ্ড করেছে দেখেছে? কাল রাতে রিক্সা থেকে নামিয়ে ভাড়াটা না নিয়েই চলে এসেছে। মহিলা প্রথমে বুঝতে পারল না কি বলবে। কতক্ষণ চোখটা রোগীর মতো তাকিয়ে থেকে বলল, তুমি মনে হয় ভুল কইরা এখানে আইছো। তোমার চাচা তো বাড়ি তো নাই, মেলা দিন হইল ঢাকায় থাকে। ঢাকার গুলিস্তানে রিক্সা চালায়। মহিলার কথা শুনে আমার ভেতর তোলপাড় শুরু হলো। কোনো হিসাবই মেলাতে পারছি না। অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। কালকের লোকটা যে মনসুর কাকাই ছিল এটা আমি নিশ্চিত। তাহলে ভুলটা হলো কোথায়? কার রিক্সা ছিল ওটা? রিক্সা থেকে নামার পর লোকটা হারিয়েই পা গেল কেন? আর ভাবতে পারলাম না। শরীর তুলতে শুরু করছে। দাঁড়িয়ে না থেকে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। বন্ধুরা, এই গল্পটি আরো ভয়ঙ্কর শুনলে তোমার লোম উঠবে। তো গল্পটা শুরু করছি। আমার এবারের ঘটনা 2004 সালে।
সবে মাত্র কলেজে ভর্তি হয়েছি। মন থেকে ভয় আর কুসংস্কার দূর হবার উপযুক্ত সময়। এমন সময় মনে জেঁকে বসে নতুন ধরনের ভয়। আমাদের গ্রামটি আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম এবং এটি পূর্ব পশ্চিম একটু বেশি লম্বা। হঠাৎ করেই গ্রামের পূর্ব দিকে কলেরার প্রকোপ শুরু হয়। বিগত 25 বছরে গ্রামে কলেরা ছিল না। 7 দিনের ভিতরে পূর্ব পাশের 5 জন মারা যায়। অনেক সতর্কতামূলক ব্যবস্থা নেবার পরও পূর্ব পাশের প্রতিটি বাড়ির কেউ না কেউ আক্রান্ত হতে লাগলো। রোগটি ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগলো। আমাদের বাড়িও পশ্চিম পাড়াতে। তখন পশ্চিম পাড়ার মাতব্বরেরা মিলে সিদ্ধান্ত নিল যে কবিরাজ এনে ত্রাস দেবার ব্যবস্থা করতে হবে। যথারীতি কবিরাজ আনা হলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমাদের গ্রামের এক পুরাতন কবিরাজ, যে কিনা অনেকদিন হলো ফরিদপুর চলে গেছে, তাকে নিয়ে আসা হলো। সে এসেই ঘোষণা করে দিল যে রাত 11টার পর যেন কেউ বাড়ির বাহিরে বের না হয়। রাত 10টার দিকেই পাড়ার প্রতিটা মসজিদের মাইকে ঘোষণা করে দেওয়া হতো যে সবাই যেন ঘরে চলে যায়। আসলে মাইকে ঘোষণা দেবার প্রয়োজনই ছিল না, কারণ সবাই এতটাই ভীত ছিল যে সন্ধ্যার সাথে সাথে বাড়ির সব কাজ সেরে ঘরে ঢুকে পড়ত। আর চারিদিকে নেমে আসতো এক অদ্ভুত নীরবতা। এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলোও খোলা থাকতো না। এশার জামাতেও লোক হতো অনেক কম। বাবা মা আমাদেরকে বের হতে দিতেন না, তারপরও আমরা মাঝে মাঝে লুকিয়ে বের হতাম। দেখতাম কবিরাজ তার সাঙ্গুপাঙ্গ সহ মশাল জ্বালিয়ে ধূপের ধোঁয়া উড়িয়ে পাড়ার এমাথা ওমাথা দৌড়াদৌড়ি করত আর এক অপার্থিব সুরে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করছে। পরিবেশটা এতটাই অদ্ভুত আর ভয়াবহ ছিল, ভাবলে এখনো ভয় লাগে। কবিরাজ একদিন এক মহল্লা বন্ধ করতেন, যাতে ওই পাড়ায় কলেরা বা ওলাবিবি না ঢুকতে পারে। এভাবে পাড়ার প্রায় সবগুলা মহল্লা বন্ধ করা হলো। এরই মাঝে এক রাতে আমার মা শুনতে পান কে যেন আমাদের বাড়ির গেটের ওপাশের রাস্তায় দাঁড়িয়ে করে কাঁদছে। মা ভাবল কোনো মহিলা বোধহয় সমস্যায় পড়ে কাঁদছে। আসলে মা তখন পরোপকারের নেশায় ক্রাশের কথা খেয়াল ছিল না। মা ঘর হতে বের হয়ে যতই গেটের দিকে যাচ্ছিলেন ততই একটা পচা গন্ধ পাচ্ছিলেন, যা অনেকটা মলের গন্ধের মতো, কিছুটা মাংস পচা গন্ধের মতো। মা যখন গেটের পাশে দাঁড়ান তখন গেটের ফাঁক দিয়ে দেখেন যে রাস্তার ওপাশে ইলেকট্রিক পোলের সাথে হেলান দিয়ে একটি বিশালাকা মহিলা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা প্রায় 7 ফুটের মতো। এর গা থেকেই এমন গন্ধ বের হচ্ছিল। মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে মা কিছুটা পিছিয়ে আসেন। মহিলাটি ইনিয়ে বিনিয়ে কাঁদছিল আর বলছিল, তোরা আমাকে থাকতে দিলি না, এই গ্রাম আমার ভালো লাগছিল, আমার আরো লাশ দরকার ছিল, আমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাব। এমন সময় মাদ্রাসের কথা মনে পড়ে যায় আর প্রচন্ড ভয়ে পেয়ে মা ঘরে চলে আসেন। ঘটনাটা এখানেই শেষ না। মা একটি গ্রাম্য সমিতির প্রধান। পরদিন সকালে কিস্তি দিতে এসে এক প্রতিবেশী, যিনি নৌকায় কাজ করেন, নাকি বলছিল কালকে রাতে একটা ভয়ের ব্যাপার ঘটেছিল। মা জিজ্ঞাসা করল কি ঘটনা। তখন তিনি বলেন, কাল রাতে ক্ষেত থেকে আসার সময় 2 গ্রাম আগেই তাদের নৌকার তেল ফুরিয়ে যায়। তাই 13 জন লেবারের 9 জনই পাশের গ্রামে নেমে যায়। তিনি যেহেতু নৌকার মালিক, তাই তিনি সহ আরো 3 জন মিলে লগি মেরে নৌকাটা বাড়ির দিকে নিয়ে আসছিলেন। এমন সময় তারা দেখেন কে যেন গ্রামের শেষ মাথায় নদীর পাড়ে বসে আছে আর তাদেরকেই ডাকছে। তারা ভাবল কোনো মহিলা হয়তো বিপদে পড়েছে, তাই সাহায্য করার জন্য তাদের নৌকা পাড়ে ভিড়ান। এমন সময় তাদের নাকেও পচা গন্ধটা লাগে। তারা মনে করে পাশেই কোনো মরা জীবজন্তু নদীতে ভেসে এসেছে, এটা তারই গন্ধ। তাই তারা গন্ধটাকে তেমন পাত্তা দিল না। মহিলাটা বলল যে তারা যদি তাকে নদীর ওপারে দিয়ে আসে তবে ভালো হয়। তারা মহিলাকে নৌকায় উঠতে বলে। নৌকা যখন মাছ নদীতে তখন দুর্গন্ধটা প্রকট আকার ধারণ করে। তারা বুঝতে পারে গন্ধটা মহিলার গা থেকে আসছে।
তারপরও তারা যখন মহিলার দিকে তাকাতে যায় তখন মহিলা বলে, কেউ আমার দিকে তাকাবি না, তাকালে ক্ষতি করে দিব। তাই ভয়ে ভয়ে তারা মাথা নিচু করে ফেলে। ওপারে নামিয়ে দেবার পর মহিলা বলে, তোরা আমার উপকার করছিস তাই তোদের ক্ষতি করলাম না। এটা বলেই মহিলা হাঁটতে থাকে। এরপর হতে গ্রামের কেউ আর কলেরায় আক্রান্ত হয়নি। মূল ঘটনা এখানেই শেষ। তবে এ ঘটনার 4 দিন পর শনিবার ওই কবিরাজ মারা যায়। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে।